হ্যালো এভরিয়ান, তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ স্পেশালি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিটের জন্য, এই ভিডিওতে আমি তোমাদের সাথে সি ইউনিট সম্পর্কে কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। এবং এখানে আমি এক্সপ্লেইন করব যে সি ইউনিটে তোমার কোন কোন ডিপার্টমেন্টগুলো রয়েছে। এবং তোমরা জানো যে সি ইউনিটের আন্ডারেই কিন্তু এখন ল ইউনিটটাও যুক্ত হয়েছে। তো এখানে এটার প্রিপারেশনটা তোমাদের কিভাবে নেওয়া উচিত, কোন কোন রেফারেন্স বইগুলো ফলো করা উচিত, এবং ওভারঅল একটা কম্প্যাক্ট প্রিপারেশনের জন্য তোমরা কি ওয়েতে প্রিপারেশনটা নিবা। আর সেকেন্ড টাইম প্রিপারেশন এমন হওয়া উচিত যে তুমি সি ইউনিটে পরীক্ষা দেবে এবং তোমার মেরিটটা টপ নোচ পজিশনেই থাকবে, যাতে করে তুমি জাহাঙ্গীরনগরের সি ইউনিটে বেশ ভালো একটা সাবজেক্টে ভর্তি হতে পারো। তোমরা নিশ্চয়ই জানো যে জাহাঙ্গীরনগরের সি ইউনিট হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডেবল একটা ইউনিট। এখানে তোমার ল আছে, ইংলিশ আছে, আইআর আছে, জার্নালিজম আছে। আর এই সবগুলো সাবজেক্ট হচ্ছে তোমাদের ফেভারিট। তোমরা চাও যে লতে পড়ার, ইংলিশে পড়ার বা আইআর নিয়ে পড়ার বা আদার্স যে সাবজেক্টগুলো আছে। এবং এই সাবজেক্টগুলো শুধু বাংলাদেশ না, বিদেশে বলো বা এমনিতে জব ফিল্ড অনেক ভালো। তো সি ইউনিটের জন্য তোমাদেরকে আমি একটা কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো, এবং সেকেন্ড টাইম তুমি কিভাবে একটা ভালো প্রিপারেশন নিয়ে, মানে এটা হচ্ছে 100% একটা চান্স পাওয়ার জন্য কিরকম একটা প্রিপারেশন তোমাদের রাখা চাই, সেই বিষয়টা নিয়ে আমি অ্যাকচুয়ালি এখানে এক্সপ্লেইন করব। আর এটা কমপ্লিট একটা ভিডিও হবে, তোমাদের আই গেস সবগুলো কোয়েরি এখানে সলভ হয়ে যাবে। তো খেয়াল করো, প্রথমেই হচ্ছে যে সি ইউনিটে তোমার কোন কোন ডিপার্টমেন্টগুলো রয়েছে। তো সি ইউনিট হচ্ছে কলা এবং মানবিক অনুষদ, এবং এর সাথে এখন এবছর যুক্ত হয়েছে হচ্ছে ল অ্যান্ড জাস্টিস। গত বছরও কিন্তু ল অ্যান্ড জাস্টিস সি ইউনিটের সাথেই পরীক্ষাটা নিচ্ছে, তোমরা যারা ফার্স্ট টাইম পরীক্ষা দিছো অলরেডি তোমরা জানো। তো দেখো, এখানে তোমাদের সবার ফেভারিট সাবজেক্ট ল অ্যান্ড জাস্টিস, তারপরে ইংলিশ, তারপরে আইআর বা ইন্টারন্যাশনাল রিলেশনস, এরপরে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, সংক্ষেপে এটাকে বলা হয় জেএমএস। তারপর দেখো হিস্ট্রি, ফিলোসফি, তারপর হচ্ছে বাংলা, আর্কিওলজি অ্যান্ড আইসিএলসি বা কম্পারেটিভ লিটারেচার। তো এই যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, এগুলো হচ্ছে তোমার সি ইউনিটের মধ্যে, এবং এগুলো সবগুলোই তোমাদের জন্য অনেক বেশি ডিমান্ডেবল। এবং এখানে পড়ে তোমরা অনেক ভালো একটা জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবা অনার্স কমপ্লিট করার পরে। আর এখানে একটা জিনিস বলে রাখি, জাহাঙ্গীরনগরে তোমার সবগুলো ইউনিটের মধ্যে সি ইউনিটে চান্স পাওয়া তুলনামূলকভাবে অনেক বেশি ইজি। এটার কারণটা আমরা একটু পরে তোমাদেরকে এক্সপ্লেন করবো, যে এখানে মাত্র তিনটা সাবজেক্টের উপর একটা ভালো প্রিপারেশন থাকলেই তুমি ইজিলি একটা টপ নোচ পজিশনে চান্স পেতে পারতেছো। আর টু বি অনেস্ট, অনেক সেকেন্ড টাইমের স্টুডেন্ট এরকম আছো যে তোমরা হচ্ছে কোনো একটা ইউনিভার্সিটি অলরেডি অ্যাডমিট হয়েছো, বাট তোমাদের টার্গেট হচ্ছে জাহাঙ্গীরনগরে আবার ভালো একটা পরীক্ষা দিয়ে লতে পড়ার বা ইংলিশ নিয়ে পড়ার। সো তোমরাও কিন্তু এই ইউনিটটাকে টার্গেট করতে পারো অনেক শর্ট সময়ের মধ্যে, বা অনেক ভালো একটা প্রিপারেশনের জন্য তোমরা কিভাবে নিজেদেরকে এখন প্রিপেয়ার করবা, এই প্রত্যেকটা বিষয় আমি এই ভিডিওতে এক্সপ্লেন করবো। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। সো খেয়াল করো, সি ইউনিটে কোন কোন গ্রুপ থেকে তোমরা পরীক্ষা দিতে পারবা। এখানে তোমরা সায়েন্স ফ্যাকাল্টি থেকে যারা প্রিপারেশন নিচ্ছ, এসএসসি এসএসসি কমপ্লিট করছো, তারা পরীক্ষা দিতে পারবা। আর্টস থেকে হলে দিতে পারবা, কমার্স থেকে হলে দিতে পারবা। অর্থাৎ তোমার গ্রুপ যেটাই হোক না কেন, তুমি সায়েন্স স্টুডেন্ট হও বা আর্টসের বা কমার্সের, তুমি কিন্তু সি ইউনিটে পরীক্ষা দিতে পারতেছো। এবং এখানে কিন্তু আরেকটা বিষয় বলি, সি ইউনিটে তোমার সায়েন্সের জন্য আলাদা করে সিটগুলো থাকতেছে, আর্টসের জন্য আলাদা সিট থাকতেছে, এবং কমার্সের জন্য আলাদা সিট থাকতেছে। এবং ল ইউনিট যেটা, সেটা কিন্তু কম্বাইন্ড, সেখানে কিন্তু সিটগুলো সবার জন্যই সেম। তো এখন হচ্ছে আমরা এই বিষয়টা একটু দেখবো যে টোটাল সিট কতগুলো। তো আমি দেখো এখানে এক্সপ্লেন করছি যে সায়েন্সের জন্য টোটাল সিট হচ্ছে 100টি, এবং হিউম্যানিটিজ যারা তোমার মানবিক বিভাগের, তাদের জন্য সিট হচ্ছে 136টি, এবং যারা বিজনেস স্টাডিজের তাদের জন্য সিট হচ্ছে 52টি। তো এই হচ্ছে কি টোটাল সিট। এছাড়াও যেহেতু ল এখানে যুক্ত হয়েছে সি ইউনিটের সাথে, ল এর জন্য সিট হচ্ছে 60। এখানে মেল ফিমেল ভাগ হবে আবার, মেল হচ্ছে 30, ফিমেল হচ্ছে 30। সেটা কিন্তু সবার জন্যই সেম, তুমি সায়েন্সের হও বা আর্টসের হও বা কমার্সের হও, তুমি যেই গ্রুপ থেকে হও না কেন, তোমার মেরিট অনুযায়ী তুমি ল পাবা। কিন্তু এখানে কিন্তু এই সিটগুলো কিন্তু ফিক্সড। ঠিক আছে, এগুলো হচ্ছে আলাদা করে গ্রুপ ভিত্তিক করা। আচ্ছা, ইংলিশের ক্ষেত্রেও কিন্তু সেম, ইংলিশের সিটগুলোও কিন্তু কম্বাইন্ড। সেগুলোও কিন্তু তুমি সায়েন্স থেকে হলেও পাচ্ছ, আর্টস থেকে হলেও পাচ্ছ, কমার্স থেকে হলেও পাচ্ছ, তোমার মেরিট অনুযায়ী তুমি পাবা। তুমি যদি ভালো মেরিটে থাকো তাহলেই তুমি পাবা। আচ্ছা, তো পরীক্ষাটা কিভাবে হবে, তোমাদেরকে 80টা কোশ্চেন দেওয়া হবে এমসিকিউ ফরম্যাটে, এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক। তার মানে 80 মার্কের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে, এবং এর সাথে যুক্ত হচ্ছে তোমাদের এসএসসি এবং এইচএসসির জিপিএ, যেটা হচ্ছে 20 মার্কস। এই টোটাল 100 মার্কের উপর তোমাদেরকে ভর্তি পরীক্ষাটা নিবে, তার উপর তোমাদের মেরিট পজিশনগুলো আসবে। এবং অবশ্যই জাহাঙ্গীরনগরে নেগেটিভ মার্কিং থাকে, সেটা হচ্ছে 0.20 করে, অর্থাৎ প্রতি 5টা ভুলের জন্য 1 মার্ক করে কাটা যাবে। যেখানে অন্যান্য সকল ইউনিভার্সিটিগুলোতে তোমার প্রতিটা এমসিকিউর জন্য, ভুল উত্তরের জন্য তোমার 0.25 করে কাটে, সেখানে জাহাঙ্গীরনগরে আরো কম কাটতেছে, 0.20 করে। তার মানে এটা তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। এখানে তোমরা রিস্ক নিতে পারো এবং কি বেশি দাগাইতে পারো, বাট এখানে একটা ওয়ার্নিং আছে, জাহাঙ্গীরনগরের কোশ্চেন কিন্তু সব থেকে স্ট্যান্ডার্ড। তো তুমি এখানে এই জন্যই এটা একটু কম রাখা হচ্ছে নেগেটিভ মার্কিং। তুমি যদি এমন হয় যে যে কোশ্চেন জীবনে কখনো ফেস করো নাই, সেই কোশ্চেনগুলো অ্যান্সার করতেছো, আর সামহাও সেটা ভুল হচ্ছে, তখন কিন্তু তোমার অনেকগুলো মার্ক কমে যাবে। ঠিক আছে,
এরপর চলে আসো যে কাট মার্কসটা ইউজুয়ালি কিরকম হয়ে থাকে। তো দেখো এই যে এখানে কিন্তু সি ইউনিটে কাট মার্কসটা থাকে হচ্ছে ইউজুয়ালি 60 থেকে 65। ঠিক আছে, এটা কিসের মধ্যে? এটা কিন্তু নট 80-র মধ্যে, এটা হচ্ছে আউট অফ 100, মানে 100-র মধ্যেই তোমাকে 60 থেকে 65 যদি এনশিওর করতে পারো তুমি হচ্ছে একটা সাবজেক্ট পাচ্ছ সি ইউনিটে। তাহলে আমরা যদি জিপিএ মার্কটাকে এখান থেকে বাদ দিই, অর্থাৎ আমরা যদি 820-কে এখান থেকে বাদ দিই, তাহলে মার্কটা আসা হচ্ছে 40 থেকে 45। তার মানে 80-র মধ্যে যেটা ভর্তি পরীক্ষা হচ্ছে তার মধ্যে তোমরা যদি 40 থেকে 45 পাও, তাহলেই তুমি কিন্তু সাবজেক্টটা পাচ্ছ। এখন যারা 45 আপ করতে পারবা তারা কিন্তু টপ নোচ মেরিটে থাকবা। আমি আবারও বলতেছি, কাট মার্কস হচ্ছে যেই মার্কে লাস্ট চান্স হয়, বাট যারা 45 আপ করতে পারো তারা কিন্তু টপ নোচ পজিশনে চান্স পাবা। এখন এখানে আরেকটা জিনিস বলি, প্রতি বছরই কিন্তু জাহাঙ্গীরনগরের কোশ্চেনে কিছু না কিছু পরিবর্তন আসে, কোথাও না কোথাও একটু না একটু হলেও পরিবর্তন আসে। তো সেই জিনিসগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু এখন আমি এক্সপ্লেইন করব। তো দেখো মার্ক ডিস্ট্রিবিউশনটা কিরকম। যেমন গত বছর একটা চেঞ্জ আসছে। গত বছর মার্ক ডিস্ট্রিবিউশন ছিল তোমার বাংলাতে 20 মার্ক, ইংলিশে 20 মার্ক, জেনারেল নলেজ যেটা সেটাতে 40 মার্ক, এবং আইকিউ হচ্ছে আনসার্টেন বাট মাস্ট। এটার মানে কি, আইকিউ কতগুলো কোশ্চেন আসবে সেটা বলা যাচ্ছে না, বাট মাস্ট বি এখান থেকে কোশ্চেন থাকবেই, আইকিউ থেকে কোশ্চেন থাকবেই। ঠিক আছে, হতে পারে 5টা থাকতে পারে, হতে পারে 6টা থাকতে পারে, হতে পারে 7টা থাকতে পারে, হতে পারে 10টাও থাকতে পারে, নো ওয়ান নোজ। এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া আমাদের তো মার্ক ডিস্ট্রিবিউশন তো হচ্ছে 80 টোটাল, তাহলে বাংলাতে 20, ইংলিশে 20, এখানে 40 আর জিকেতে 40, তাহলে এই যে আইকিউ কোশ্চেনগুলো কিভাবে দিবে? আমাদের তো টোটাল এমসিকিউ আসতেছে 80টা। তো এই যে এমসিকিউ যেগুলো আইকিউর জন্য আসবে সেগুলা কিন্তু এই যে জিকের সাথে সাফল হবে। জিকে তাহলে কমে যাবে 5 মার্ক, 6 মার্ক, 7 মার্ক, 10 মার্ক এভাবে করে। বুঝতে পারছো? বাট 80টা এমসিকিউই থাকবে এবং তার সাথে এসএসসি এসএসসি জিপিএ 20, টোটাল 100 মার্কের তোমাদেরকে মেরিট আসবে। সো বাংলার মধ্যে দেখো কিন্তু গত বছর 20 মার্ক, ইংলিশের মধ্যেও 20 মার্ক, জিকের মধ্যে 40 মার্ক। এই যে পরিবর্তনটা এটা আসছে মূলত ল ইউনিট তোমার সি ইউনিটের সাথে মার্জ হওয়ার কারণে। ঠিক আছে, তো এবছরও যেহেতু ধারণা করা যাচ্ছে যে ল সি ইউনিটের মধ্যেই থাকবে, তার মানে এই মার্ক ডিস্ট্রিবিউশনটা বলবৎ থাকার সম্ভাবনাই বেশি। তো তোমরা হচ্ছে এইভাবেই নিজেরা সেভাবে একটা প্রিপারেশন নিতে পারো। এটা আমার প্রেফারেন্স, আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা এইভাবেই প্রিপারেশনটা নাও। বাট হ্যাঁ, হয়তো দেখা যেতে পারে যে এখানে তোমার জিকে যেহেতু 40 মার্কস, এটা আরেকটু কমে যেতে পারে, বাট নট এ বিগ ডিল। জিকে আরেকটু কমলে সেক্ষেত্রে বাংলা ইংলিশ হয়তো 25-25 হতে পারে। বাট এটা একটা স্ট্যান্ডার্ড মার্ক ডিস্ট্রিবিউশন, আমি মনে করি এরকম থাকার সম্ভাবনাই বেশি। অথবা হতে পারে যে জিকেতে তারা 30 বলে আইকিউতে স্পেসিফিকলি 10 মার্ক দিয়ে দিতে পারে। তো এটা হতে পারে যে ওর জন্য, বাট গত বছরের স্ট্যান্ডার্ডটাই মেনটেন করার সম্ভাবনা বেশি। আমি বলবো যে প্রায় 90%-এর উপরে পসিবিলিটি যে এই স্ট্যান্ডার্ডটাই রাখবে তারা মার্ক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। নাও চলে আসো যে তোমরা কিভাবে একটা ভালো প্রিপারেশন এনশিওর করতে পারো সিএনডি টপ করার জন্য। আমি বারবার একটা কথা বলতেছি যে টপ করার জন্য কেন বলতেছি, তুমি একটা জিনিস মাথায় রাখো, জাহাঙ্গীরনগরে যদি চান্স পেতে হয় তোমাকে টপ করেই চান্স পেতে হবে, তুমি নর্মাল একটা পজিশন দিয়ে জাহাঙ্গীরনগরে সাবজেক্ট পাবাই না। জাহাঙ্গীরনগরে কিন্তু খুবই কম্পিটিশন, সেকেন্ড টাইমার স্টুডেন্ট বলো, ফার্স্ট টাইম স্টুডেন্ট বলো, অনেক স্টুডেন্ট পরীক্ষা দেয়, প্রতিটা সিটের বিপরীতে অসংখ্য স্টুডেন্ট। তার মানে প্রিপারেশনটাও কিন্তু সেই লেভেলে রাখা চাই। তো আমি তোমাদেরকে এখন আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে, আমি লাস্ট গত 5টা সেশন 5-6 বছর স্টুডেন্ট পড়াচ্ছি অ্যাডমিশনের জন্য। সি ইউনিটের ল বলো, ইংলিশ বলো, আইআর বলো, জার্নালিজম বলো, প্রতিটা হিস্ট্রি বলো, প্রতিটা ডিপার্টমেন্টেই কিন্তু আমার অসংখ্য স্টুডেন্ট চান্স পাইছে। নট লাইক যে একজন দুইজন, এক একটা ডিপার্টমেন্টে অনেক জন করে স্টুডেন্ট চান্স পাইছে। গত বছরও লতে চান্স পাইছে কয়েকজন, তারপর ইংলিশে চান্স পাইছে, আইএলটিএস চান্স পাইছে, তারপর তোমার জার্নালিজমে চান্স পাইছে, হিস্ট্রিতে চান্স পাইছে, বাংলা বলো, ফিলোসফি বলো, সবগুলা ডিপার্টমেন্ট আমার অসংখ্য স্টুডেন্ট চান্স পাইছে। আমি জাহাঙ্গীরনগরে আজকে বটতলাতে যাই, আজকে আমার সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে যাই, আজকে আর্টস ফ্যাকাল্টিতে যাই, বা যে কোনো একটা জায়গায় বসি, সেখানে স্টুডেন্টরা এসে সালাম দিয়ে কথা বলতেছে, ভাই আমি আপনার ব্যাচে ছিলাম, বা ওদেরকে আমি সবাইকেই তো চিনি। তো রিয়েলিটি হচ্ছে যে তুমি যদি জাহাঙ্গীরনগরের জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে চাও, সিনিটের জন্য যদি টার্গেট হয় যে আমি লতে চান্স পাবো, আমি ইংলিশে চান্স পাবো, আমি আইয়ের চান্স পাবো, তাহলে কিভাবে প্রিপারেশনটা নিবা, এই প্রত্যেকটা বিষয় আমি একটু ডিটেলসে তোমাদেরকে এখানে এক্সপ্লেন করব। ফার্স্টে যে বিষয়টা, যেহেতু কিন্তু অনেক ডিপলি কোশ্চেন হয়, তাই তোমাদেরকে প্রিপারেশনটাও সেই লেভেলে রাখতে হবে, বাংলা হোক, ইংলিশ হোক, জিকে হোক, আইকিউ হোক, তোমার প্রিপারেশন কিন্তু খুবই অ্যাডভান্স লেভেলে রাখা চাই, যাতে করে তুমি এই ডিপ কোশ্চেনগুলো ফেস করে তুমি ভালোভাবে অ্যান্সার করতে পারো। তার মানে এটা একটা ওয়ার্নিং প্রথমেই যে প্রত্যেকটা জিনিস তোমাকে অনেক ডিপলি পড়তে হবে। আচ্ছা, এবার আমরা সাবজেক্টিভ বিষয়ে চলে আসি। প্রথমে আমি আলোচনা করব বাংলা নিয়ে। বাংলার মধ্যে কি কি পার্ট? বাংলার মধ্যে প্রথমত হচ্ছে বাংলা ফার্স্ট পেপার, এরপর হচ্ছে বাংলা গ্রামার, তারপর হচ্ছে বাংলা বিরোচন অংশ বা ভোকাবুলারি অংশ, তারপর হচ্ছে বাংলা লিটারেচার।
এই চারটা অংশ, চারটা অংশের মধ্যে তোমাকে প্রিপারেশন কমপ্লিট করতে হবে। সো মোর অর লেস বাংলাতে যে 20 মার্ক, তার মধ্যে প্রায় তোমার 8টার মতো কিংবা 7টার মতো এমসিকিউ থাকে হচ্ছে বাংলা ফার্স্ট পেপার থেকে, ডিরেক্টলি গদ্য পদ্য থেকে এবং সহপাঠ থেকে। তার মানে গদ্য পদ্য এবং সহপাঠ থেকে তোমাদের একটা ভালো প্রিপারেশন রাখা চাই। এখান থেকে হুবহু কোশ্চেন আসে, তার মানে এইটার উপর ভালো একটা প্রিপারেশন যদি এনশিওর করতে পারো, তাহলে তুমি এখানে সাথে সাথেই পাবা। যদি 8টা আসে, 8-এ 8ই পাবা। কারণ ফার্স্ট পেপার থেকে তো হুবহু ভিতর থেকে কোশ্চেন আসতেছে, ভালো একটা কমপ্লিট প্রিপারেশন থাকা মানে কি ফুল মার্কসটাই আসতেছে। গ্রামারের মধ্যে তোমরা সবকিছু অনেক অ্যাডভান্স লেভেলে পড়তে হবে, বাংলা ব্যাকরণের ইতিহাস, বাংলা ভাষার উদ্ভব, ধ্বনি পরিবর্তন, সমাস, কারক, বিভক্তি, তারপর উপসর্গ, অনুসর্গ, তারপর ধরো কিছু স্পেসিফিক টপিক আছে, আবিধানিক শব্দক্রম বাছাইকরণ, তারপর ধরো অক্ষর গণনা, মাত্রা গণনা, মাত্রা নির্ণয়। এছাড়া ধরো আলাদা কিছু টপিক থাকে গ্রামারের মধ্যে অ্যাডভান্স লেভেলে, যেমন ক্রিয়ার কাল। তারপর ধরো যদি বলি যে সেন্টেন্সের স্ট্রাকচার, সরল যৌগিক না মিশ্র। তারপর ধরো দ্বিরুক্ত শব্দ। তারপর ধরো হতে পারে যে অন্যান্য যে সকল টপিকগুলা, বানান উচ্চারণের নিয়মগুলা, সেগুলো থেকে প্রায় প্রতি বছরই কোশ্চেন থাকতে পারে। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, গ্রামারের মধ্যে যতগুলো পরিচ্ছেদ আছে সবগুলোই তোমাদেরকে পড়তে হবে। কেননা এটা বলা যায় না যে কোন সেটে বা কোন যে শিফটে তোমার কি রকম কোন টপিক থেকে কোশ্চেন আসতেছে। তোমরা জানো যে যেহেতু কিন্তু প্রত্যেকটা শিফটে আলাদা আলাদা ভাবে কোশ্চেন থাকে। আচ্ছা, এরপর চলে আসো ভোক্যাব। ভোক্যাব টপিকের মধ্যে তোমাদেরকে কিন্তু অনেকগুলো জিনিস পড়তে হবে, যেমন ধরো পারিভাষিক শব্দ খুবই ইম্পর্টেন্ট। তারপর ধরো বাগধারা খুবই ইম্পর্টেন্ট। তারপর ধরো এই যে তোমার সমার্থক শব্দ, বিপরীত শব্দ, যেগুলো ব্যতিক্রমী, ওগুলো একটু পড়ার ট্রাই করবা, এখানে কিন্তু খুবই অ্যাডভান্স লেভেলের কোশ্চেনগুলো হয়। এছাড়া ধরো বানান উচ্চারণ, এবার শব্দ ভান্ডার, ঠিক আছে, এই জায়গাগুলো থেকে তোমাদেরকে কোশ্চেন দিবে, তো এগুলো ভালোভাবে পড়বা। এন্ড দেন লিটারেচার, লিটারেচারের মধ্যে কিন্তু খুব ভালো কোশ্চেন আসে, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এছাড়া অন্ধকার পিরিয়ড, সবকিছু থেকে কোশ্চেন আসে। যেমন ধরো প্রাচীন যুগের মধ্যে চর্যাপদ, চর্যাপদের পদকর্তা, তাদের মানে লেখক পদগুলা সম্পর্কে কোশ্চেন আসে, তাদের উপাধি সম্পর্কে কোশ্চেন আসে, যেমন ধরো কান্নুপা, ভুসুকুপা, কুক্কুরিপা, ঢ্যান্ডনপা, লুইপা, এদের সম্পর্কে ভালোভাবে পড়তে হবে। চর্যাপদের আবিষ্কার কাল বা কোথা থেকে আবিষ্কার হয়েছে, এটার ব্যাকগ্রাউন্ডটা কি, সেটা সম্পর্কে পড়া লাগে। এটার মধ্যে ভিতরে যে প্রবাদগুলো ছিল সেগুলো সম্পর্কে পড়া লাগে। তার মানে চর্যাপদ সম্পর্কে ইনডেপথ প্রিপারেশন রাখতে হবে। আর এর পাশাপাশি তোমরা অন্ধকার যুগের মধ্যে যেমন ধরো শেখ শুভদয়া, হুলায়ুদ মিশ্র, ঠিক আছে, এই যে শূন্য পুরাণ, এগুলো সম্পর্কে ভালোভাবে প্রিপারেশন রাখতে হবে। মধ্যযুগের মধ্যে শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, তারপর ধরো পুঁথি সাহিত্য, এছাড়া হচ্ছে তোমাদের আরাকান রাজসভা, এগুলো সম্পর্কে তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে। আধুনিক যুগের মধ্যে যে সকল প্রতিষ্ঠানগুলো আছে প্রমিনেন্ট, যেমন ধরো তোমাদেরকে যদি বলি ফোর্ট উইলিয়াম কলেজ, ইয়ং বেঙ্গল, তারপর হচ্ছে ধরো বাংলা একাডেমি, আদার যে সকল অর্গানাইজেশনগুলো কাজ করে, মুসলিম সাহিত্য সমাজ, এদের সম্পর্কে অনেক ভালোভাবে পড়তে হবে। প্রমিনেন্ট যে সকল রাইটাররা আছে তাদের সম্পর্কে পড়তে হবে, মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ, বঙ্কিমচন্দ্র, মানিক বন্দ্যোপাধ্যায়, তারপর ধরো বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তারপরে তোমার হচ্ছে কি এই যে তোমার যে যারা একটু ব্যতিক্রমী, যেমন ধরো সিকান্দার আবু জাফর, নিমলেন্দু গুণ, তারপর হচ্ছে ধরো মানে ভারতচন্দ্র রায়গুণাকার, এদের সম্পর্কে অনেক ডিটেলসে পড়তে হবে। ঠিক আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আছে, এদের সম্পর্কে অনেক ডিটেলসে পড়তে হবে। তার মানে লিটারেচার পার্টটা কিন্তু খুবই ক্রুশিয়াল। আর আমাদের ব্যাচে আমরা প্রত্যেকটা জিনিস, গ্রামার বলো, ভোক্যাব বলো, লিটারেচার বলো, সবকিছুর জন্য তোমাদেরকে কমপ্লিট করাবো। গ্রামারের জন্য প্রত্যেকটা পরিচ্ছেদ ধরে ধরে, ভোক্যাবুলারি প্রত্যেকটা আইটেম ইন ডেপথ পড়াশোনা হবে। লিটারেচারের জন্য আলাদা ডেডিকেটেড বই, দাগানো কপি, আমাদের লেকচার শিট, আমার স্পেশাল নোট, সবকিছু তোমরা পাবা। ফার্স্ট পেপারের উপর আলাদা করে কমপ্লিট প্রিপারেশন হবে, যাতে করে ফুল মার্কসটা এখান থেকে এনশিওর করা যায়। তারপর চলে আসো ইংলিশের ক্ষেত্রে। ইংলিশের ক্ষেত্রে শুরুতেই দেখো আমি একটা টপিক ইনক্লুড করছি, 3 স্টার দিছি, এটা হচ্ছে প্যাসেজ। গত বছর কিন্তু প্রচুর কোশ্চেন ছিল প্যাসেজ সিস্টেমে, বাট কোশ্চেনগুলো কিন্তু খুব একটা কঠিন ছিল না। কিন্তু তোমরা প্রিপেয়ার্ড ছিল না, তাই পারো না। কিন্তু আমার ব্যাচে আমি প্যাসেজের জন্য আলাদা করে টেকনিক সহকারে পড়াই দিছি। প্যাসেজ এরকম একটা টপিক যেটা তুমি টেকনিক দিয়ে সলভ করতে হবে। তুমি যতই ভালো হও না কেন, তুমি যদি টেকনিক ছাড়া সলভ করতে যাও, তুমি এখানে টাইম কিল করবা, তুমি একটা বাজে পরীক্ষা দিয়ে বের হবা। ইনফ্যাক্ট তুমি হতে পারে যে সেগুলো অনেক ভুল ভাল অ্যান্সার করতেছো। তো আমার লাইফে আমি যে পরীক্ষাতে প্যাসেজ ফেস করছি, আমি সেখানেই ফুল মার্কস অ্যান্সার করতে পারছি, ফুললি কারেক্ট করতে পারছি। অ্যাডমিশন বলো, নিজের একাডেমিক লাইফ বলো, বা হচ্ছে মেরিনে পরীক্ষা দেয়, এসএসবি পরীক্ষা দেই, ইউনিভার্সিটি অ্যাডমিশনগুলো ফেস করি, বা হচ্ছে এখন অনার্সে একাডেমিক লাইফ বলো, আইএলটিএস এর বিভিন্ন পরীক্ষার কথা যদি বলি, আমি প্যাসেজ যেখানে দেখি সেখানেই ফুল মার্কস অ্যান্সার করতে পারতেছি। কারণ কি, কারণ আমি ওইভাবে টেকনিক সহকারে জিনিসগুলো সলভ করি। আর আমি স্টুডেন্টদেরকে আমার গত ব্যাচে সবাইকে সেভাবেই শিখিয়ে দিয়েছিলাম। আমার মনে পড়ে ওই ভিডিওটা আমি ফ্রিতে ইউটিউবে আপলোড করছি, অনেকে আমাকে কমেন্ট বক্সে সেখানে সবাই অনেক প্রশংসা করছে, ইনফ্যাক্ট সবাই থ্যাঙ্কস দিছে ভাই এই ভিডিওটা শেষ সময় পাবলিশ করার জন্য। আর ওই টেকনিকগুলো ফলো করে কিন্তু ওরা ফুল মার্কস এনশিওর করতে পারছে। এখানে কিছু যদি বলি,
প্যাসেজ সলভ কিভাবে করতে হয়, শুরুতে আগে কোশ্চেন পড়তে হয়, আগে প্যাসেজটা পড়তে হয় না কিন্তু। কোশ্চেনে কি চাইছে সেই কিওয়ার্ড গুলো মাথায় নিয়ে দেন ওই প্যাসেজে যেইখানে যেই লাইনের মধ্যে ওই কিওয়ার্ডটা আছে সেই লাইনের উপর অ্যানালাইসিস করে তোমাকে অ্যান্সারটা বের করতে হয়। তাহলে কত অল্প সময়ের মধ্যে এটা বের করতে পারতেছো, চিন্তা করা যায়। আর যারা প্যাসেজ পড়বে তারপরে কোশ্চেন পড়তে যাবে, আগে যে প্যাসেজ পড়ছে পরে কোশ্চেন পড়লে আবার পুনরায় গিয়ে প্যাসেজ পড়া লাগবে, তাহলে শুরুতে যে পড়া হলো সেটা পুরোটাই টাইম কিল করলো। তো এই যে টেকনিক, এছাড়া আরো অনেক ধরনের বিষয় আছে যেগুলো আমি তোমাদেরকে ব্যাচে আলোচনা করবো, কিন্তু প্যাসেজ কিভাবে সলভ করতে এটা জাস্ট একটা হিন্টস দিলাম। ফার্স্ট স্টেপ হচ্ছে এটা। এছাড়া আরো অনেক ধরনের স্ট্র্যাটেজি আছে। তারপর দেখো, ইংলিশের মধ্যে গ্রামার। গ্রামার আইটেম তোমাদেরকে ভালোভাবে প্রিপেয়ার হতে হবে। গ্রামারের মধ্যে পার্টিসিপেট আইডেন্টিফিকেশন, ক্লজ এন্ড ফ্রেজ আইডেন্টিফিকেশন, জিরান পার্টিসিপল ইনফিনিটিভ, তারপর ধরো তোমাদের কন্ডিশনাল পড়তে হবে, রাইট ফর্ম ভার্ব পড়তে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়তে হবে, পিন পয়েন্ট এরর পড়তে হবে, সেন্টেন্স কারেকশন পড়তে হবে, ট্রান্সফরমেশন, ড্যাংলিং মডিফায়ার, ইনভার্সন, তারপর হচ্ছে ধরো ন্যারেশন, ভয়েস চেঞ্জ, এই জিনিসগুলো সম্পর্কে ভালোভাবে পড়তে হবে। তার মানে গ্রামারের কোনো আইটেমই কিন্তু স্কিপ করার সুযোগ নেই। কিন্তু স্টুডেন্টরা করে কি, যেমন ধরো ড্যাংলিং মডিফায়ার, এটা তাদের কাছে কঠিন মনে হয়, খুবই সিম্পল একটা টপিক, অথচ তারা এটা স্কিপ করে যে এখান থেকে কোশ্চেন আসে পারে না। ধরো আসলো হচ্ছে ইনভার্সন থেকে, ইজি কোশ্চেন, খুবই সিম্পল, কিন্তু স্টুডেন্ট এটা সম্পর্কে ভয় পায় যে কি নাকি টপিক পারে না। তারপর যদি বলি যে কন্ডিশনাল, এটা নিয়ে ভয় পায়, ভুল করে। তারপরে ক্লোজ এন্ড ফ্রেজ, সেগুলো ভুল করে। কিন্তু এগুলো থেকেই কিন্তু অ্যাডমিশন টেস্টে কোশ্চেন বেশি দেয়। টিচাররা সাইকোলজিক্যালি কোশ্চেন করে, তারা বুঝতে পারে যে একটা স্টুডেন্ট কোন জিনিসগুলো কম পারবে, কোন জিনিসটা তারা স্কিপ করতে পারে, তারা সেই টপিকটা থেকে আগে কোশ্চেন দেয়। আর যে ওর জন্য এটা হচ্ছে ফুললি অ্যাপ্লিকেবল, যে তারা সাইকোলজিক্যালি কোশ্চেন করে, তারা এইটা ভেবেই কোশ্চেন করে যে স্টুডেন্ট যেটা পারবে না আমরা সেটাই কোশ্চেন দিব। তার মানে তুমি নিজেকে ওইভাবে প্রিপেয়ার করতে হবে যেন কোনো কিছু আমার বাদ না যায়, আমি সবকিছুর জন্য ওয়েল প্রিপেয়ার্ড থাকি। তো আমি তোমাদেরকে বলবো গ্রামারের জন্য কিন্তু সবগুলো জিনিসই তোমাদেরকে প্রিপেয়ার করতে হবে। তারপর দেখো ভোক্যাব, ভোক্যাবের মধ্যে ইংলিশের মধ্যে অনেকগুলো জিনিস আছে। ফার্স্ট অফ অল যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্পেলিং। স্পেলিং থেকে ভোক্যাবের মধ্যে প্রতি বছরই কোশ্চেন থাকে, কিন্তু স্টুডেন্টরা এটাকেই সবার শেষে গিয়ে পরে এটাকেই সবচেয়ে কম গুরুত্ব দেয়, অথচ এটা থেকে প্রতি বছরই কোশ্চেন থাকে। কারণ টিচাররা জানে যে এটা সবাই কম ইম্পর্টেন্স দিয়ে পড়ে। এরপরই ইম্পর্টেন্ট হচ্ছে কি জানো, সেটা হচ্ছে যেমন ধরো এই যে ইডিয়মস এন্ড ফ্রেজ, এটা থেকে কোশ্চেন আসে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা থেকে কোশ্চেন আসে। তারপর হচ্ছে ধরো তোমার এই যে মানে তোমার কিছু গ্রুপ ভার্বস আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, এগুলো থেকে প্রতি বছরই কোশ্চেন আসে। তারপর ধরো তোমার থাকবে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম থেকে, অ্যানালজি থেকে। তো এই যে ভোকাবুলারি, এই প্রত্যেকটা কন্টেন্টের উপর একটা ভালো প্রিপারেশন রাখা চাই। নো ওয়ান নোজ যে তোমার শিফটে কোন টপিক থেকে কোশ্চেন আসতেছে, বাট তুমি একটা প্রেফারেন্স সেট করবা। আর ভোকাবুলারি নিয়ে অনেকেই ভয় পাও যে ভোকাবুলারি কিভাবে পড়বো। অ্যাকচুয়ালি ভোকাবুলারি পড়ার মধ্যে তোমরা কিন্তু অনেক টেকনিক ফলো করতে পারো, আমি তোমাদেরকে একটু ছোট করে বলি। যেমন ভোকাবুলারি হচ্ছে এমন একটা টপিক যেটা তোমাদের দেখবা রিলেভেন্ট ওয়েতে আসে। ইংলিশে যে ল্যাঙ্গুয়েজটা আছে, ইংলিশ একটা কিন্তু ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজের মধ্যে 1,26,000-এর উপরে ওয়ার্ড আছে। এত ওয়ার্ড কি মুখস্থ করা পসিবল? অ্যাকচুয়ালি যারা ডিকশনারি লিখছে এত এত ওয়ার্ড, তারাও হয়তো এত ওয়ার্ড মুখস্থ করে নাই কখনো। তাহলে রিয়েলিটি কি? রিয়েলিটি হচ্ছে দেখবে অ্যাডমিশন টেস্টে বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে যেগুলা রিলেভেন্ট ওয়ার্ড সেগুলাই আসে, যেগুলা ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন সেগুলোই আসে, যেগুলো তোমার হচ্ছে ধরো এই যে রিসেন্ট টাইমসে অনেক বেশি কমেন্ট হচ্ছে সেগুলো আসে। তার মানে ভোকাবুলারির মধ্যে রিলেভেন্ট জিনিসটা কি, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন কি, বা হচ্ছে ধরো এই যে রিসেন্ট যেগুলো আসছে সেগুলো কি, এই জিনিস তিনটা জিনিস বললাম, এটার মানে কি? রিলেভেন্ট হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তুমি প্রিভিয়াস ইয়ারের বিসিএস এর কোশ্চেন আগে সলভ করো, ইউনিভার্সিটি কোশ্চেনগুলো সলভ করো, তুমি 80% কোশ্চেন কমন পাচ্ছ। এর পাশাপাশি ফ্রিকোয়েন্টলি আস্কড যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করো, যেগুলো বারবার পরীক্ষা আসতেছে সেগুলো সলভ করো, সেগুলো থেকে তুমি কমন পাবা। যেমন ধরো ইডিয়মস এর মধ্যে অ্যাকিলিস হিলস মানে উইক পয়েন্ট, এটা প্রতি বছরই আসে। তারপর ধরো যদি বলি টেক ওয়ান টু টাস্ক মানে হচ্ছে রিভিউ করা, এটা প্রতি বছরই আসতেছে। তারপর ধরো যদি বলি যে কিক দ্য বাকেট, এটা মানে হচ্ছে মৃত্যু বা ডাই। যেমন আগে যখন মানুষদেরকে তোমার পানিশমেন্ট দেওয়া হইতো, তাদেরকে একটা বাকেটের উপরে দাঁড় করিয়ে তারপর তাদেরকে ফাঁসি দিয়ে ঝুলে দিত। আর ওই নিচ থেকে, পায়ের নিচ থেকে বাকেটটাকে একটা ধাক্কা দিয়ে কিক দিয়ে ফেলে দেওয়া হতো, তারা ঝুলে মারা যেত। এখান থেকে এই যে কিক দ্য বাকেট মানে কি, ডাই। তারপর অ্যাকিলিস হিলস মানে উইক পয়েন্ট, এটা কি? এটা হচ্ছে যে অ্যাকিলিজের যে মা ছিল সে, তিনি ছিলেন হচ্ছে একটা মানে সাগরের দেবী বলা যায়। সে তাকে একটা বর দান করছে বা আশীর্বাদ দান করছে যে সাগরের মধ্যে ছোটবেলাতে তার পা ধরে, পায়ের যে একদম লাস্ট কি বলে কনুই থেকে নিচ পর্যন্ত ওই অংশটুকুটা ধরে তাকে পানির মধ্যে চুব দেওয়া হয়। এরপর তাকে উঠানো হয়। তো যতটুকু অংশ পানিতে টাচ পড়ে সেটা হচ্ছে কি হয়, অমর হয়ে যায়। কিন্তু ওই যে হাত দিয়ে ধরেছিল পায়ের ওই অংশটা, এটা কিন্তু পানি আর টাচ পায় না, দ্যাটস এটা হয়ে যায় ভালনারেবল। এইখানেই পরবর্তীতে যখন ট্রয় নগরীর, তোমরা যারা মুভিটা দেখছো সেখানে পরবর্তীতে যখন ওই যে হেলেনের কারণে যে যুদ্ধটা সংঘটিত হয়, হঠাৎ করে একটা তীর এসে তার এই পায়ের ওখানে লাগে, আর পরবর্তীতে সেখান থেকে রক্তক্ষরণের মাধ্যমে সে আর যুদ্ধ করতে পারে না, একসময় সে মারা যায়। তাহলে কি দাঁড়ালো যে এটা হচ্ছে তার উইকনেস। তো এইভাবে যখন তুমি ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করে এই যে রিলেভেন্ট জিনিসগুলোকে বা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনগুলোকে ভালোভাবে পড়বা, পাশাপাশি যেটা হচ্ছে রিসেন্ট টাইমসে ইম্পর্টেন্ট হয় সেটাকে ভালোভাবে পড়বা, তাহলে ভালো করতে পারবা। যেমন আমি দেখছি লাস্ট কয়েকটা ইয়ারে কিছু কিছু কোশ্চেন ছিল, যেমন 20-এর পরে, করোনার পরে তোমার একটা কোশ্চেন আসতো প্যান্ডেমিক।
তাহলে এটা কি আগে আসতো? এটা কিন্তু আগে আসতো না, প্যান্ডেমিক ওয়ার্ডটা 20-এর পরে, করোনার পরে আসছে। দ্যাট মিনস এটা হচ্ছে কি রিসেন্ট টপিকের সাথে রিলেট করে। নস্টালজিয়া শব্দটা ওই সময়ের পরে, 21 সালের পরে বা 20-21 সালের পরে গিয়ে আসছে, এটা কিন্তু আগে ছিল না। নস্টালজিয়া মানে কি এরকম। তো এই যে তোমাদেরকে আমি বলবো যে যারা ভোকেব নিয়ে ভয় পাচ্ছ তারা এটা ভয় পাওয়ার কিছুই নাই। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়ো, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনগুলো পড়ো, দেন হচ্ছে তুমি রিসেন্ট জিনিসগুলো সম্পর্কে একটু অ্যাওয়ার হও, তাহলেই তুমি ভোকেবে 100% মার্ক পাচ্ছ। তুমি 90%-এর উপর ভোকেব নিতে, ধরো 5টা আসছে ভোকেব থেকে, তুমি 4টা অনায়াসই পারবা, একটা হয়তো সামহাও তোমার কাছ থেকে স্কিপ হইতে পারে, সো এটা স্কিপ করবা। ভুল অ্যান্সার করার চেয়ে, নেগেটিভ মার্ক হচ্ছে তুমি হচ্ছে ওটাকে স্কিপ করবা। এটাই তো একটা স্মার্ট স্টুডেন্টের কাজ। অ্যাডমিশনে 80-তে 80 পাওয়া লাগে না। তুমি যদি দেখো এই যে কাটমার্কস কত, 45-এর উপর যদি তুমি ক্রস করতে পারো, তুমি টপ নোচ পজিশনে থাকতে পারতেছো, 50 ক্রস করলে তুমি হচ্ছে টপ 10-এ থাকবা। তো রিলেটি এটাই। এরপর দেখো লিটারেচার। লিটারেচার হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জায়গা। লিটারেচারের মধ্যে অনেক টাইপের কোশ্চেন আসে। তার মধ্যে ধরো পিরিয়ড ওয়াইজ বিভিন্ন ধরনের রাইটার এবং তাদের সাহিত্যকর্মগুলো ইম্পর্টেন্ট। যেমন ধরো তোমার রেনেসেন্স পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, এলিজাবেথান পিরিয়ড। এলিজাবেথান পিরিয়ডটা হচ্ছে কি গোল্ডেন এজ। তো এটার মধ্যে ধরো যে সকল রাইটাররা আছে তাদের সম্পর্কে কোশ্চেন আসে। যেমন ধরো কোশ্চেন আসতে পারে দি রাইম অফ দি এনশিয়েন্ট মেন্ডার, এটা কার লেখা। তারপরে শেক্সপিয়ারের গুলো আসতে পারে। তারপর ধরো আসতে পারে হচ্ছে মানে জন কিটসের, জন মিল্টনের আসতে পারে। তারপর ধরো হচ্ছে এই যে চার্লস ডিকেন্সের গুলো আসতে পারে। তো তোমাদেরকে উচিত হবে যে যারা যারা প্রমিনেন্ট রাইটার আছে এই প্রত্যেকটা পিরিয়ডে, রোমান্টিক, ভিক্টোরিয়ান অ্যান্ড হচ্ছে তোমার ইলিজাবেথান পিরিয়ড এবং রেনেসান্স পিরিয়ড, এদের সম্পর্কে ভালো একটা কম্প্যাক্ট প্রিপারেশন রাখা। আর আমাদের ব্যাচে প্রত্যেকটা জিনিসই আমরা তোমাদেরকে ছন্দ আকারে, নিমোনিক সহকারে পড়াবো, যাতে করে কোন রাইটারের কোন সাহিত্যকর্মগুলো কি কি তুমি ইজিলি মনে রাখতে পারো। এছাড়া কিছু মিসেলেনিয়াস কোশ্চেন থাকে, যেমন ধরো তাদের উক্তি থেকে আসতে পারে। সাপোজ আসতে পারে যে ধরো এই এই যে জাস্টিস ইজ ডিনাইড হোয়েন জাস্টিস ইজ ডিলেইড, এটা কার উক্তি? গ্ল্যাডস্টোনের উক্তি। তারপর আসতে পারে যেমন ধরো বিভিন্ন ধরনের উক্তি আছে, যেমন আব্রাহাম লিঙ্কনের উক্তি থেকে আসতে পারে। যেমন ধরো গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এরপর তার আরেকটা উক্তি আছে, ব্যালট ইজ মোর পাওয়ারফুল দ্যান বুলেট। তারপর ধরো ইলিজাবেথের একটা উক্তি ছিল, এ গুড ফেস ইজ এ বেস্ট লেটার অফ রেকমেন্ডেশন। তো তোমাদেরকে লিটারেচারের মধ্যে কোটেশন পড়া লাগবে, বিভিন্ন সাহিত্যিকদের ইনফরমেশন পড়া লাগবে, তারপর হচ্ছে বিভিন্ন লিটারি টার্মস পড়তে হবে। যেমন ধরো তোমাদেরকে কোশ্চেন আসতে পারে পার্সনিফিকেশন কি, এলিটারেশন কি, অক্সিমরন কি, সিমিলি কি, মেটাফোর কি, এগুলোর এক্সাম্পল থেকে কোশ্চেন আসতে পারে। আর এই প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। বা হচ্ছে সেন্টেন্সের হোমোফোন থেকে আসতে পারে, টোন কি সেটা আসতে পারে। তারপর ধরো লিটারেচারের মধ্যে এছাড়াও কিছু জায়গা আছে যেগুলো অনেক সময় আমরা স্কিপ করি, যেমন ডায়াসপোরা রাইটার তাহমিমা আনম, এ গুড মুসলিম, এই বইটা কার লেখা। তারপর জিয়া হায়দার হক। তারপর হচ্ছে ধরো লিটারেচারের মধ্যে আরো কিছু জায়গা আছে, যেমন বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে যেগুলো লিটারেচারের মধ্যে কাজ করে, বা এই যে প্রাইজের সাথে রিলেট করে লিটারেচার একটা ওতপ্রোত সম্পর্ক। নোবেল প্রাইজ লিটারেচার, কারণ লিটারেচারের উপরই কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হয়, সাহিত্য নোবেল প্রাইজ দেওয়া হয়। তো আসতে পারে যেমন যে কে নোবেল প্রাইজ পাইছিল, বা হচ্ছে লাস্ট ইমিডিয়েট বছরে সাহিত্যের উপর কে পাইছে, বা হচ্ছে তোমার আসতে পারে যে কে নোবেল প্রাইজ পাওয়ার পর সেটাকে ডিক্লাইন করছে। এরকমও কিন্তু কোশ্চেন আসছে, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেনগুলো আসছিল। তো তোমাদেরকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, লিটারেচার একটা ওয়াইড কনসেপ্ট। এটার প্রিপারেশনটা তোমাদেরকে একটু স্মার্টলি নিতে হবে, যেমন ছন্দ আকারে, নিমনিক সহকারে, কোথা থেকে কি পড়তে হবে এটা বুঝে বুঝে পড়তে হবে। তো আমি তোমাদেরকে যে যে টপিকগুলো বললাম এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই জায়গার উপর একটা ভালো প্রিপারেশন রাখো, তুমি নিঃসন্দেহে ভালো করবা। এরপর চলে আসো তোমাদের এই যে জিকে। জিকের ক্ষেত্রে বলবো যে জিকে কিন্তু খুবই ডিপলি কোশ্চেন হয়। বাট জিকের ক্ষেত্রে তোমরা অনেকেই ভাবো যে এখানে সাবজেক্টিভ জিকে বলা থাকে, বিষয়ভিত্তিক জিকে। এটার কারণে অনেকে ভয় পাও যে এটা আবার কি জিনিস। তো সাবজেক্টিভ জিকে বিষয়টা হলো যে সিউনিটের যে যে ডিপার্টমেন্টগুলো একটু আগে তোমরা দেখলা, এই ডিপার্টমেন্টগুলোকে রিলেট করে তোমাদেরকে জিকে কোশ্চেন দিবে। তুমি নর্মাল জিকের উপরে ভালো একটা প্রিপারেশন নেবে, বাট তখন তোমাকে রিয়েলাইজ করতে হবে যে এই সাবজেক্টগুলোর সাথে রিলেটেবল কোন কোন টপিকগুলো সেগুলা। তো ধরো এখানে তোমাদেরকে নর্মাল জিকের মধ্যে বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল পার্ট, রিসেন্ট পার্ট, এগুলো পড়লা ভালোভাবে। দেন তুমি গিয়ে কি করবা, তুমি হচ্ছে ল রিলেটেড যে যে টপিকগুলো আছে সেগুলোর উপর ভালোভাবে পড়বা। যেমন সংবিধান হতে পারে, বিভিন্ন দেশের আইনসভা হতে পারে, বিভিন্ন দেশের মনে করো যে যে সকল মানে এই যে লেজিসলেচার সিস্টেম বা গভর্নমেন্ট সিস্টেম সেগুলো সম্পর্কে কোশ্চেন আসতে পারে, বা কোন আইন কত সালে প্রণীত হয় সেগুলো থেকে আসতে পারে। বা লিটারেচারের মধ্যে বা এই যে মানে ল রিলেটেড কোশ্চেনের মধ্যে আরো অনেক ধরনের টপিক আছে যেগুলো তোমরা জানো যে এগুলো থেকে লতে কোশ্চেন আসতে পারে। তো সেই জিনিসগুলো তোমরা পড়বা। তারপর ধরো তোমরা হিস্ট্রি সম্পর্কে পড়তে হবে, বাংলাদেশের প্রমিনেন্ট যে সকল আর্কিওলজিক্যাল সাইটগুলো আছে সেগুলো সম্পর্কে পড়তে হবে। বিভিন্ন ধরনের সিভিলাইজেশনগুলো পড়তে হবে, মেসোপটেমিয়ান সভ্যতা। তারপর ধরো জনপদগুলো নিয়ে পড়তে হবে। এছাড়াও ধরো তোমাদেরকে হিস্ট্রির মধ্যে বিভিন্ন ধরনের মসজিদ, মন্দির যেগুলো প্রমিনেন্ট সেগুলো থেকে কোশ্চেন করতে পারে, আর্কিওলজিক্যাল সাইট হিসেবে কোশ্চেন করতে পারে। যেমন জাহাঙ্গীরনগর সিলেটে এই কোশ্চেনটা প্রায় প্রতি বছর থাকে, ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত, তো এটা নরসিংদীতে অবস্থিত। তারপর ধরো মানে জনপদ থেকে কোশ্চেন দেয়। তারপর হলো তোমাদেরকে বাংলাদেশ পার্টের
এই যে প্রমিনেন্ট যে সকল পর্যটন যে সাইটগুলো আছে সেগুলো থেকে কোশ্চেন দেয়। এছাড়া তোর ইন্টারন্যাশনাল পার্টের মধ্যে আইআর কে রিলেট করে বিভিন্ন ধরনের যে সকল অর্গানাইজেশনগুলো আছে সেগুলো থেকে কোশ্চেন দেয়। ইউএন, তারপর হচ্ছে ধরো ডাব্লিউটিও, তারপরে ইউরোপিয়ান ইউনিয়ন, তারপর ওয়ার্ল্ড ব্যাংকের অ্যাফিলিয়েট ডিভিশন, ওআইসি, ন্যাটো, ওপেক, এগুলো খুব ভালোভাবে পড়তে হয়। বা ক্লাইমেট নিয়ে যেগুলো কাজ করে আইপিসিসিসি, বা হচ্ছে তোমার ধরো ইউএনএফসিসিসি, এগুলো থেকে কোশ্চেন দেওয়া হয়। ইউএনএইচসিআর থেকে কোশ্চেন দেওয়া হয়। বা যেগুলো তোমার এই যে পারমাণবিক অস্ত্র নিষ্ক্রিয়করণের সাথে যুক্ত, যেমন এনপিটি, তারপরে সিটিবিটি, সল্ট, এগুলো থেকে কোশ্চেন দিতে পারে। তো তোমরা জাস্ট একটা জিনিস মাথায় রাখো যে জিকে হচ্ছে এমন একটা টপিক যেটা কিন্তু অসাধারণ, যেটাকে আমরা সাধারণ বলতেছি, অ্যাকচুয়ালি অসাধারণ। এবং জাহাঙ্গীরনগরে এখানে বলে দিচ্ছে যে এটা সাবজেক্টিভ জিকে। দ্যাট মিনস তোমরা নর্মাল জিকেই পড়বা, কিন্তু সাবজেক্টিভ জিকে বলার কারণে এই যে ডিপার্টমেন্ট রিলেটেড যে যে টপিকগুলো আছে সেগুলোকে অনেক ডিপলি পড়তে হয়। কারণ তোমাকে কিন্তু এখানে বলেই দিছে যে আমরা সাবজেক্টিভ জিকে করবো, যে এই টপিক রিলেট করে পড়বো, এই সাবজেক্ট রিলেট করে কোশ্চেন করবো। তার মানে ওই টপিকের তারা ডিপলি কোশ্চেন করবে। আর যদি বলতো যে শুধুমাত্র সাধারণ জ্ঞানের উপর প্রশ্ন হবে, তাহলে তারা ওভারঅল সুপারফিশিয়াল একটা কোশ্চেন করতো। তো এটাই আর কি বোঝার বিষয়। আচ্ছা, তারপর চলে আসা হচ্ছে আইকিউ। আইকিউর মধ্যে তোমাদেরকে একটা ভালো প্রিপারেশন রাখা চাই, কারণ আইকিউ কিন্তু হতে পারে 5টা আসতে পারে, হতে পারে 10টাও আসতে পারে। আর তখন জিকে মার্কটা কমে যাবে। আর জিকেতে কিন্তু ওভারঅল যারা একটা প্রিপারেশন রাখো তারা কিন্তু বলবো যে অনেকগুলো রেফারেন্স বই ফলো করতে হয়। আমাদের ব্যাচে কিন্তু আমরা জিকে কয়েকটা জায়গা থেকে পড়াবো। তোমাদেরকে নর্মাল জিকের জন্য একটা বই পড়াবো, তারপরে বোর্ড বইগুলো কমপ্লিট করাবো যেগুলো 19-এ তোমরা পড়ে আসছো। তারপরে মান্নাদের একটা বই আছে খুবই ইম্পর্টেন্ট, ওই বইটা কমপ্লিট করাবো। এছাড়া তোমাদেরকে বিসিএস এর একটা ডাইজেস্ট কমপ্লিট করাবো। তারপরে জিকের জন্য আমাদের এছাড়া এই সাবজেক্টিভ জিকের জন্য টপিক ওয়াইজ তোমার ল, তারপর তোমার ধরো এই যে আইআর, তারপর হিস্ট্রি, ফিলোসফি, আর্কিওলজি, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে আমরা সাবজেক্টিভ জিকের উপর শীট আকারে ক্লাস নিব। তার মানে বুঝতে পারছো জিকের প্রিপারেশনটা কোন লেভেলে হবে। তো এটাই আর কি, যে জিকে কিন্তু খুবই ডিপ লেভেল থেকে আসে। আইকিউর জন্য বলবো যে তোমরা যারা আমার ক্লাস দেখো বা আমাকে ফলো করো অলরেডি জানো যে আইকিউর মধ্যে কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট। ক্লক রিজনিং, ক্যালেন্ডার রিজনিং, তারপর ডিসিশন মেকিং অ্যাবিলিটি, কোডিং ডিকোডিং, অ্যালফাবেটিক অর্ডার, তারপর হচ্ছে রিলেশনশিপ, ব্লাড রিলেশনশিপ যেটাকে আমরা বলি, তারপর ধরো অ্যানালজি, তারপর ধরো সিরিজ, এগুলো থেকে প্রায় প্রতি বছরই কোশ্চেন থাকে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই যে আইকিউ গুলো তোমরা যে কোনো একটা বই থেকে ফুললি প্রিপারেশন নিবা, কারণ এটাকে নেগলেক্ট করবে না। অনেকে ভাবো যে আইকিউ এটা প্রিপারেশন নিবো না, এমনিতে বাকিগুলো দিয়ে চান্স হয়ে যাবে। নেভার এভার ডু দিস, কারণ এটা করতে গেলে খুবই রিস্ক হয়ে যাবে। তুমি যদি আইকিউ থেকে 5 মার্কও পাও, ধরো আইকিউ থেকে 60টা কোশ্চেন আসছে, তুমি 5টা পারছো, এই 5 মার্কের জন্যই তুমি কিন্তু জাহাঙ্গীরনগরে চান্স পাবা। আর তুমি যদি আইকিউ অ্যান্সার না করো, এই আইকিউর জন্যই তোমার চান্স মিস হবে। বি কেয়ারফুল। এরপর দেখো জেউর কোশ্চেন ব্যাংক ফলো করতে হবে, এটাকে অ্যানালাইসিস করতে হবে। অবশ্যই তুমি যদি ভাবো যে জেউতে আদার্স ইউনিভার্সিটির কোশ্চেন কমন আসে, বিসিএস এর কোশ্চেন কমন আসে, দেন ইউ আর ইন এ রং ট্র্যাক। কেননা জেউতে শুধুমাত্র জেউর প্যাটার্নেই কোশ্চেন আসবে, বরং আরো এমন এমন কোশ্চেন আসবে যেটা কখনো বিসিএসও আসে নাই। এই যে বললাম না, লিটারেচারের জায়গাগুলা এগুলাতে এত ডিপলি বিসিএসও আসে না, যেহেতু যতটা ডিপলি আসে। আমাদের ব্যাচে আমরা ওইভাবেই তোমাদেরকে প্রিপেয়ার করব। আর এই প্রিপারেশন কমপ্লিট করলে শুধু জেওসি ইউনিট কেন, তুমি ফিউচারে জব লাইফ এটার কারণে অনেক বেশি হেল্প হবা। তো কোশ্চেন ব্যাংকটা অবশ্যই অ্যানালাইসিস করবা, অফকোর্স জেওসি ইউনিটেরটাই। তো এখন হচ্ছে তোমাদেরকে লাস্ট আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। যেহেতু এখানে ইংলিশের কোশ্চেনের মধ্যে প্যাসেজ আছে, এটা কিন্তু খুবই টাইম নিয়ে কাজ করতে হয়। তো তোমরা অলওয়েজ মনে রাখবে যে শুরুতে বাংলার কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারো, এরপরে তুমি হচ্ছে গিয়ে জিকের কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারো, অ্যান্ড লাস্টলি তুমি গিয়ে হচ্ছে ইংলিশের কোশ্চেনগুলো অ্যান্সার করবা। এটা হচ্ছে তোমাদের স্ট্র্যাটেজি। এবং ইংলিশের কোশ্চেনের পাশাপাশি লাস্টে গিয়ে তুমি আইকিউ কোশ্চেনগুলো সলভ করবা। কিন্তু শুরুতেই বাংলা এবং জিকে দিয়ে শুরু করতে হবে। ভুলেও কিন্তু ইংলিশকে আগে নিয়ে এসে বা আইকিউকে আগে নিয়ে এসে সলভ করা যাবে না, কারণ এটাতে অনেক টাইম যায়। আর শেষ মুহূর্তে গিয়ে তুমি দেখা যাবে যে আর এটা সলভ করতে পারতেছো না। জাহাঙ্গীরনগর কিন্তু খুবই ক্রুশিয়াল। 80টা এমসিকিউ সময় পাচ্ছ মাত্র 55 মিনিট, 1 ঘন্টা না কিন্তু। প্রথম 5 মিনিট যায় হচ্ছে গিয়ে তোমাদের ওই যে ইনফরমেশন গুলো ফিল আপ করার জন্য। ওই মানের মধ্যে 2টা লাইন থাকে, যেটা খুব দেখে দেখে লিখতে হয়, যাতে করে তোমাদেরকে ভাইবা বোর্ডে জাজ করতে পারে যে তুমি অ্যাকচুয়ালি পরীক্ষা দিচ্ছ কিনা, নাকি কোনো কারণে তুমি অন্য কাউকে দিয়ে পরীক্ষা দেওয়া হয়েছো, এটা জাজ করার জন্য। তো এই যে দেখো, 5 মিনিট যায় সময় সেখানে। আর 55 মিনিটের মধ্যেও টিচাররা অনেক ধরনের প্রবলেম করে। জাহাঙ্গীরনগরের টিচার, এটা আমি বলে দিচ্ছি, আমার নিজের ইউনিভার্সিটি বাট স্টিল আমি বলতেছি, জাহাঙ্গীরনগরের টিচাররা ইন্টেনশনালি ক্লাসরুমের মধ্যে স্টুডেন্টদেরকে প্রচুর ডিস্টার্ব করে, ট্রাই করে যে তাড়াতাড়ি খাতা নিয়ে নেওয়ার জন্য। তোমাদের সাথে হয়তো এটা হয়েছে, বাট এটা তারা ইন্টেনশনালি করে। তুমি যে অবজেক্ট করবা, মানে অবজেকশন জানাবা, কোনো সুযোগ নাই। ঠিক আছে? কারণ তাদের মানে যেই চিন্তা ভাবনা সেটা হচ্ছে এরকম যে একটা স্টুডেন্ট যদি এরকম প্রতিকূল পরিস্থিতি ওভারকাম করে চান্স না পায়, তাকে জাহাঙ্গীরনগরের দরকার নাই। তো তোমরা আগে এটার জন্য ফুললি প্রিপেয়ার্ড হবা। আমরা পরীক্ষা দিচ্ছি না, আমি যখন পরীক্ষা দিচ্ছি মনে পড়ে আমি সি ইউনিটে টপ করছি, বি ইউনিটে টপ করছি, আইবিএ তে টপ করছি। তো আলহামদুলিল্লাহ, আমি যেটা বলবো যে
আমার সময় কিরকম হয়েছিল, আমি ক্লাসরুমে পরীক্ষা দিচ্ছি, ম্যামরা স্যাররা এসব গল্প করতেছে, খুবই লাউডলি গল্প করতেছে, ফাইন গুরু, আমার তাতে কি, আমার পরীক্ষা আমি দিব। আর এটা ভেবে পরীক্ষা দিতে হবে, এই জিনিসটা সবার সাথে হচ্ছে, নট লাইক অনলি ইউ। তো জিনিসগুলাকে তুমি পজিটিভলি নিয়ে একটা ম্যাচিউর ওয়েতে পরীক্ষা দিবা, তখনই তুমি ভালো করবা। তুমি যদি ওইখানেই নিজেকে মানে কি বলবো ভালনারেবল ভেবে ফেলো যে না পারবা না, উনি ডিস্টার্ব করতেছে, হবে না, তাহলে তো হবে না। বি কনফিডেন্ট, বি ম্যাচিউর, ঠিক আছে? এরপর চলে আসো যে তোমাদেরকে এখন লাস্ট অফ অল একটা বুক লিস্টটা শেয়ার করব, দেন ওভারঅল আমাদের ব্যাচ সম্পর্কে তোমাদেরকে ডিটেলসটা দিব। বুক লিস্টের মধ্যে আমি বলবো বাংলার মধ্যে তোমরা হচ্ছে ফার্স্টে যেটা অভিযাত্রী বইটা ফলো করতে পারো, এটা বেস্ট। এর পাশাপাশি মুখস্থ অংশের জন্য তোমরা এটিএম ফলো করতে পারো। অ্যান্ড দেন 19-এর যেটা তোমাদের বোর্ড বই ছিল, হ্যাঁ ওই বইটা তোমরা ফলো করবা। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ইংলিশের মধ্যে মাস্টার বইটা যথেষ্ট ভালো। এর পাশাপাশি লিটারেচারের জন্য এই হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার, এই বইটা যথেষ্ট ভালো। আমি কিন্তু এই প্রত্যেকটা বই যেগুলো বলতেছি এগুলো আমাদের ব্যাচে আমরা প্রত্যেকটা ধরে ধরে কমপ্লিট করবো। প্রতিটা বই দাগে দাগে তোমাদেরকে দিব, যাতে করে নিজেরা বুঝতে পারো যে কোথা থেকে যেহেতু কোশ্চেন আসবে। ঠিক আছে? এই যে লিটারেচারের জন্য এই পুরো বইটা অলরেডি দাগানো, তোমাদের যারা ব্যাচে আসছো তারা কিন্তু অলরেডি এটা দেখছো। এছাড়া আমার স্পেশাল নোট আছে কিন্তু, যেখান থেকে হুবহু কোশ্চেন কমন পড়ে অপশন সহকারে, সেগুলো তো তোমরা পাচ্ছই। বাট ওগুলো তো বাজারে অ্যাভেলেবেল নাই, স্পেশাল নোট আমার নিজের তৈরি করা। 4-5 বছর স্টুডেন্ট পড়াচ্ছি, কিছু না কিছু এক্সপিরিয়েন্স তো আছে, তাই না? আর টু বি অনেস্ট, জাহাঙ্গীরনগরে আমার যত সংখ্যক স্টুডেন্ট চান্স পাইছে, কোনো প্ল্যাটফর্ম এত সংখ্যক স্টুডেন্ট চান্স পাওয়ানোর রেশিও দেখাতে পারবে না। ইম্পসিবল, ওপেন চ্যালেঞ্জ। তোমরা আমার এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ না, এটার কমেন্ট বক্সে আমি আমার গত ব্যাচের যারা যারা চান্স পাইছে তাদের মেরিট সহকারে যে স্ক্রিনশটগুলো আছে, সেগুলো আমি লিংক দিয়ে দিব, তোমরা ওখানে চেক করে নিজেরা এটা প্রুফ দেখতে পারো। তো দেখো, ইংলিশের মধ্যে মাস্টার বই, তারপরে এই হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার, এটা ভোকাবের জন্য ফলো করতে পারো এই কম্পিটিটিভ এক্সামস ভোকাবুলারি। কম্পিটিটিভ, আচ্ছা ফুললি লিখতে পারতেছি না, জাস্ট বুঝে নাও, এক্সামস ভোকাবুলারি। ঠিক আছে? তারপরে জিকের জন্য তোমরা ফলো করতে পারো একটা বই, সেটা হচ্ছে মিহির জিকে। ইটস গুড। বাজারে অন্যান্য যেমন জুবের জিকে আছে, খন্দকার জিকে আছে, বাট তাদের তুলনায় মিহির জিকে আমার কাছে বেটার মনে হয় অ্যাডমিশনের জন্য লিস্ট। আচ্ছা, এর পাশাপাশি তোমাদেরকে ফলো করতে হবে যেমন বোর্ড বইগুলা, 19-এর হিস্ট্রি বই, জিওগ্রাফি বই, তারপর ধরো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই, আর্কিওলজিক্যাল যে জায়গাগুলো ছিল সেগুলো। এছাড়া তোমাদেরকে ফলো করতে হবে একটা ডাইজেস্ট, বিসিএস এর ডাইজেস্ট, যেটা হচ্ছে ইউনিক ডাইজেস্টটা কিনতে পারো তোমরা, ইউনিক ডাইজেস্ট। ওকে? এরপরে আইকিউর জন্য তোমরা আইকিউ সামিট ফলো করতে পারো, আইকিউ সামিট। তো এই হচ্ছে ওভারঅল একটা বই। আর কোশ্চেন ব্যাংকের জন্য একটা কোশ্চেন করতে পারো, সেটা হচ্ছে তোমরা পান করে নিতে পারো অথবা প্রিভিউ নিতে পারো, দুইটাই ভালো। আমি দুইটার মধ্যে আর ডিফারেন্সিয়েট করবো না, দুইটাই ভালো, যেটা তোমাদের ইচ্ছা। তো এই হচ্ছে কি ওভারঅল বুক লিস্ট। বাট এতেই কি এনাফ? টু বি অনেস্ট, এর বাইরেও অনেক কিছু পড়তে হবে। কোথা থেকে কি পড়তে হবে, এখন এত বই তো তোমাকে আমি সাজেস্ট করতে পারবো না। আমাদের ব্যাচে আমরা প্রত্যেকটা জিনিস যেখান থেকে যেটা যেটা প্রয়োজন সবকিছুই তোমাদেরকে কমপ্লিট করে দিব। এই বইগুলো যদি তুমি ভালোভাবে কমপ্লিট করো, তাহলেও তোমার একটা ভালো একটা প্রিপারেশন হবে, তুমি হয়তো চান্স পাবা। কিন্তু যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, যে চান্স পাওয়া আর টপ করা, লতে চান্স পাওয়া, ইংলিশে চান্স পাওয়া, এটার মধ্যে ডিফারেন্স আছে। আমি আমার স্টুডেন্টদেরকে সেভাবে প্রিপেয়ার করি যেন তারা টপ করতে পারে, যেন তারা অন্যান্য ব্যাচ থেকে যদি কেউ চান্স পায় তাহলে আমার ব্যাচের স্টুডেন্টরা টপ করে চান্স পাবে। অন্যান্য ব্যাচ থেকে যদি এতজন চান্স পায়, আমার ব্যাচে তার থেকে দ্বিগুণ চান্স পাবে। দিস ইজ দ্য রিয়েলিটি। আর এটা কেন আমি কিভাবে এনশিওর করি? আমি স্টুডেন্টদেরকে স্কিল ডেভেলপমেন্টের দিকে ফোকাস করি। কেননা তুমি যদি স্কিল ডেভেলপ করতে পারো, তুমি নিঃসন্দেহে টপ করবা। তোমাকে যেভাবেই কোশ্চেন দিক, ওই সিলেবাসের মধ্যেই দিক, কিন্তু তোমাকে যদি কোশ্চেন ঘুরিয়ে দেয়, কঠিন ভাবে দিক, তুমি সেটা সলভ করতে পারবা। বাট একটা স্টুডেন্টকে ওই সিলেবাসের মধ্যে দিলে যদি একটু ঘুরিয়ে দেওয়া হয়, সে যদি না পারে, দ্যাট মিনস তার স্কিল নেই, তার মধ্যে প্রবলেম সলভিং অ্যাবিলিটিটা নাই। তো আমি আমার স্টুডেন্টদেরকে সেভাবেই প্রিপেয়ার করি, যাতে করে তাদের ওই প্রবলেম সলভিং অ্যাবিলিটি, তাদের যে ডিসিশন মেকিং অ্যাবিলিটি এবং তাদের যে স্কিল, সেটা ডেভেলপ হয়। যেভাবেই কোশ্চেন দিক সেজন্য সলভ করে আসতে পারে। প্যাসেজ এমন ভাবে শিখিয়ে দিব যাতে করে তুমি যে কোনো ওয়েতেই প্যাসেজ আসো না কেন, ফুল মার্কসটা সেখান থেকে নিয়ে আসতে পারো। আমি আমার লাইফে কখনো প্যাসেজ থেকে মার্ক মানে আমার মিস্টেক হয় নাই, সবসময় ফুল মার্কস। ঠিক আছে? স্টুডেন্টদেরকে আমি সেভাবে প্রিপেয়ার করি। তো যারা তোমরা হচ্ছে আমার সাথে কানেক্ট হতে চাও, তারা হচ্ছে টেলিগ্রামে গিয়ে @রিফাত10 লিখে সার্চ করলে আমার একটা অফিসিয়াল চ্যানেলের নাম চলে আসবে, ওখানে তোমরা জয়েন হতে পারো রিফাত মাহমুদ অফিসিয়াল নামে। এখানে আমি তোমাদের জন্য কুইজ, আপডেট বা যে পিডিএফ গুলা তোমাদের প্রয়োজন হয়, সার্কুলার এ টু ডেট সবকিছুর জন্য অ্যাডমিশন রিলেটেড তোমাদেরকে এখানে এই জিনিসগুলো প্রোভাইড করবো। তারপর দেখো, ফেসবুক পেজে তোমরা আমার সাথে কানেক্ট হতে পারো, আমাদের পেজের নাম হচ্ছে টপার অ্যাডমিশন কেয়ার। এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01704065720। এবং আমাদের যে সাকসেস স্টোরি, এই যে এখানে কমেন্ট বক্সে পিন করা থাকবে। এছাড়া আমি তোমাদেরকে এখনই দেখাচ্ছি যে আমার প্রিভিয়াস ইয়ারগুলোতে কতগুলো স্টুডেন্ট চান্স পাইছে। গত একটা সেশন দেখাবো, তার আগের সেশনগুলো দেখাবো। তো এখন চলে আসো যে আমাদের ব্যাচের সম্পর্কে তোমাদেরকে আমি একটু ডিটেলস দিতে চাই। তো দেখো, আমাদের ব্যাচ হচ্ছে সেকেন্ড টাইম ইলিট ব্যাচ।
তো আমাদের এই যে সেকেন্ড টাইমে ইলিট ব্যাচে কিন্তু আমরা একই সাথে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, বিউপি, রাজশাহী, চট্টগ্রাম সবগুলো ইউনিভার্সিটির জন্যই তোমাদেরকে অ্যাক্সেসটা দিব। আমরা ফুললি তোমাদেরকে প্রিপেয়ার করবো, দেখো প্রতিটা সাবজেক্ট বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এবং আইকিউ এমনভাবে প্রিপেয়ার করবো যেন তুমি নিঃসন্দেহে টপ পজিশন করে চান্সটা পাও। আমি নিজে জাহাঙ্গীরনগরে পড়তেছি, আমার স্টুডেন্টগুলো জাহাঙ্গীরনগরে টপ করে চান্স পাচ্ছে। ইকোনমিক্স বলো, তারপর তোমার ধরো ল বলো, ইংলিশ বলো, আইআর বলো, তারপর ফিনান্স বলো, বিবিএ প্রোগ্রাম বলো, আইবিএ বলো, সবগুলো ডিপার্টমেন্ট টপ নচ ডিপার্টমেন্ট আমার স্টুডেন্টদের বিচরণ। তো তোমাদেরকেও আমি সেভাবে প্রিপেয়ার করবো, এটা আমার কমিটমেন্ট। আর দেখো আমাদের এই ব্যাচের ফিও কিন্তু যথেষ্ট লিমিটেড। এই যে তোমার 3,999 টাকা ছিল, বাট প্রথম দুইটা ব্যাচে কিন্তু আমি 3,999 টাকাতেই ভর্তি নিছি। এখন যে ব্যাচটা রানিং চলতেছে নতুন ব্যাচ, তোমাদেরকে সেই ব্যাচে আমি ভর্তি নিব। সেই ব্যাচে এখন 1,000 টাকা ডিসকাউন্ট চলতেছে। দ্যাট মিনস 299, অর্থাৎ 2,999 টাকা দিয়ে তোমরা এনরোল হতে পারতেছো। এটা তোমাদের জন্য একটা অপরচুনিটি। হতে পারে যে সামনে এই ফিটা আবার বেড়ে যাবে, ঠিক আছে, এসএসসির পর পরে আবার বের হয়ে যাবে। তো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমরা আমাদের এই সেকেন্ড টাইম এলিট ব্যাচে এনরোল হতে পারো। এই ব্যাচে এনরোল হওয়ার জন্য তোমরা এই যে 01704065720 এই ব্যাচে আমাদেরকে, মানে এই নাম্বারে তুমি আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আরেকটা বিষয়, আমাদের ব্যাচে তোমাদেরকে কিভাবে প্রিপেয়ার করব, দেখো তোমাদের দুইটা গ্রুপ থাকে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ। হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে প্রতিনিয়ত ডিসকাশনের সুযোগ আছে, যে কোনো প্রবলেম নিয়ে তুমি ডিসকাস করতে পারো, 24/7 আমার মেন্টরিং এর মধ্যে থাকবা। এছাড়া তোমাদেরকে যে জুম লিঙ্ক বা ক্লাসের যে নোটিশ, প্রতিটা ক্লাসের নোটিশ আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিব। জুম লিঙ্কটাও সেখানে দিব। জুম অ্যাপে ইন্টারেক্টিভ ওয়েতে ক্লাসগুলো হবে, প্রত্যেকটা ক্লাস, যাতে করে তুমি যে কোনো সময় আনমিউট করে কোশ্চেন করতে পারতেছো। ওয়ান টু ওয়ান ইন্টারাকশন হবে, যে কোনো প্রবলেম তুমি সলভ করতে পারতেছো। তারপর দেখো তোমাদের প্রতিটা ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে, যাতে করে তুমি আবার রিপিট দেখতে পারো, নিজে সুন্দর করে নোট করতে পারো। এই রেকর্ডেড ভিডিওগুলো টেলিগ্রাম গ্রুপে সাজানো থাকবে। টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকটা রেকর্ড ক্লাসের সাথে সাথে লেকচার শিট, পিডিএফ, বই, দাগানো কপি, আমার স্পেশাল নোট সবকিছু সিরিয়ালি দেওয়া থাকবে। এবং সেখানে তোমাদেরকে একই সাথে এক্সামের লিঙ্কগুলো দেওয়া হবে, যাতে করে তুমি নিজেদেরকে ইভালুয়েট করতে পারো, নিজে একটা প্রবলেম সলভিং অ্যাবিলিটি নিজের মধ্যে গ্রো করতে পারো। এবং সেটার উপর আবার সলভ ক্লাসটাও থাকবে। তো তোমাদেরকে দেখো একটা কমপ্লিট প্রিপারেশনের জন্য যা যা প্রয়োজন, ক্লাস, রিডিং ম্যাটেরিয়ালস অ্যান্ড এক্সাম, অল ইন ওয়ান একটা প্রিপারেশন আমাদের এই ব্যাচে আমরা এনশিওর করব। আর তোমাদেরকে জেইউ, বিউপি, আরইউসিও, জেইউ বি ইউনিট, সি ইউনিট, ই ইউনিট এবং আইবিএ, আবার বিউপির এফ এ ডাবল এস, এফ ট্রিপল এস, এফবিএস, আর ইউর এ ইউনিট, বি ইউনিট, সি ইউর সি ইউনিট, ডি ইউনিট, প্রতিটি ইউনিটের জন্য এমনভাবে প্রিপেয়ার করবে যেন তুমি টপ করে চান্স পাও। সো এখন হচ্ছে আমি তোমাদেরকে আমার গত ব্যাচের যে সাকসেস এবং তার আগের ব্যাচগুলোর সাকসেস সেটা একটু শো করবো। তাহলেই তোমরা বুঝতে পারবা যে রিয়েলিটি অ্যাকচুয়ালি কি। তো দেখো এখানে উম, এই যে এটা হচ্ছে আমাদের পেজ, টপার অ্যাডমিশন কেয়ার। এখানে যদি দেখো প্রত্যেকের স্ক্রিনশট গুলো আছে। যেমন আমি যদি একটু স্ক্রিনশট গুলো দেখি, যেমন রুদ্র মুস্তফা ও বিউপিতে চান্স পেয়েছে। তারপর তোমার নিশাত ও বিউপিতে চান্স পেয়েছে। তারপরে জারিয়াত রাশেদ ও যেও আইবিএ তে চান্স পাইছে, পাশাপাশি যেও ইউনিটেও টপ করছে, আইবিএ তো এবং ইউনিট দুইটাতেই। তারপর মুক্তার হোসেন ও হচ্ছে জাহাঙ্গীরনগরের সি ইউনিটে 16তম হয়েছে। আবার চট্টগ্রামেও তোমার টপ করছে, এখন চট্টগ্রামে তোমার লতে পড়তেছে। কারণ জাহাঙ্গীরনগরে ওর ল আসে নাই, ল এর জন্য এলিজিবল হয় না। ল এর মেরিটটা কিন্তু আলাদা, আমি বলছি কিন্তু অলরেডি মেনশন করছি। ল এর যে 60টা সিট আছে, 30-30 ছেলে মেয়ের জন্য, সেটা আলাদা, আর সিউনিটি অন্যান্য সিটগুলো আলাদা। তো সিউনিটি ও দেখো 16তম হয়েছে, ও কিন্তু আইআর সাবজেক্ট পাইছে, বাট ওর টার্গেট ছিল লতে পড়ার, এখন চট্টগ্রামে পড়তেছে। তারপর দেখো তোমার আছে হচ্ছে এই যে কি বলে মাহি, ও ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছে 279তম বিজ্ঞান বিভাগে। দেখো এটা ঢাকা ইউনিভার্সিটির মেরিটের স্ক্রিনশট। তারপর দেখো তোমার আফি ইবনাথ ও ডিউতে চান্স পাইছে, যে বলেই দিছে 701তম। তারপর দেখো তোমার আরিফিন, ও হচ্ছে তোমার ডিউতে 428তম। তারপর হচ্ছে তোমার এই যে মিন্নাত সানদিতা, ও হচ্ছে চট্টগ্রামে সিউনিটে 207তম। তারপর হচ্ছে তোমার একই সাথে অন্যান্য ইউনিটগুলোতেও চান্স পাইছে। তারপর তোমার হচ্ছে এই যে আলামিন, ও হচ্ছে তোমার সিইউতে এখন চান্স পাইছে, কততম ছিল, 132তম, ফিনান্সে পড়তেছে চট্টগ্রামে, টপ সাবজেক্ট। তারপর দেখো মাজরাত, 220তম, ও হচ্ছে চট্টগ্রামে পড়তেছে। তারপর তোমার এই যে জোবায়েদ, ও হচ্ছে 75তম, ঠিক আছে, 75তম হয়েছে, মেরিট দেখছো চট্টগ্রামে সি ইউনিটে। আমার স্টুডেন্টরা টপ করেই চান্স পায়, টু বি অনেস্ট। ফুয়াদ হচ্ছে এখন তোমার বিউপিতে পড়তেছে, এই যে বিউপি থেকে মেসেজ আসছে, সাবজেক্ট আসছে, কোন সাবজেক্ট দেখো এখানে, ইয়েস, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, এই যে ডেপ্ট অফ ইংলিশ, বিউপিতে। তারপর হচ্ছে মুক্তার হোসেনের এই যে মার্কটা এটা দেখলা। তারপরে ফাইয়াজ, ফাইয়াজ 71তম, সিইউ, ও সিইউতে লতে পড়তেছে। সেকেন্ড টাইমার ছিল, কিন্তু সেকেন্ড টাইম ব্যাচেরই ছিল। 3 মার্ক মাইনাস নিয়ে চট্টগ্রামে তোমার দেখো আমার দুইটা স্টুডেন্ট লতে পড়তেছে একটা সেশনের। একই সাথে ফাইয়াজও আমার ব্যাচের, মুক্তার আমার ব্যাচের, দুজনে এখন একসাথে পড়তেছে, ক্লাসমেট, একই সাথে থাকতেছে। তো রিলেটি এটাই। তারপর দেখো এই যে আকরাম, ও হচ্ছে চট্টগ্রামে বি ইউনিটে 52 আর ডি ইউনিটে 248তম।
পজিশন দেখতেছো, তোমরা নিজেরাই দেখো। তারপর দেখো নাফিসা সাদাফ 56তম, ও ইকোনমিক্সে পড়তেছে, বি ইউনিটে টপ করছে, আমার ডিপার্টমেন্টে পড়তেছে। তারপরে মারিয়া আক্তার 117তম, যে উড মেরিট এটা। তারপর দেখো তোমার এই যে এখানে এই যে এফবিএস এ চান্স পাইছে আরাফাত, বিউপি এফবিএস এর কথা বলা হয়েছে। তারপর তোমার এই যে সাদ সাদমান, ও হচ্ছে এফবিএস এ 391তম, তাও বিউপিতে। তারপর তোমার আসিফ ইবনাথ। আচ্ছা, এইভাবে প্রত্যেকেরটা দেখানো তো পসিবল না। আমি জাস্ট তোমাদেরকে একটু হিন্টস দিচ্ছি যে টু বি অনেস্ট, যদি একটা ভালো প্রিপারেশন নিতে চাও, তাহলে কিন্তু প্রিপারেশনের কোনো বিকল্প নাই। এই যে রাইসা দেখতে পাচ্ছ, ও এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ইংলিশে পড়তেছে, ওর মেরিট ছিল হচ্ছে 24। ঠিক আছে। তারপর দেখো সিউনিটি কিন্তু 24 ইংলিশে পড়তেছে। তারপরে যে ফারাবি, তারপরে আবির, তারপরে আলামিন তো গেল, তাশরিফ ও এখন জাহাঙ্গীরনগরের সিউনিটে লতে পড়তেছে। ঠিক আছে। ওর মেরিট দেখো, সিউনিটে কিন্তু প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা মেরিট দেয়, সিউনিটের জন্য একটা, লর জন্য একটা, ইংলিশের জন্য একটা, সবগুলো স্ক্রিনশট একসাথে দিচ্ছে, কিন্তু এখন লতেই পড়তেছে। তো আমি জাস্ট আর এক্সপান্ড করব না এই জিনিসগুলা, এটা তোমরা নিজেরাই চেক করে নিও আমাদের এই যে টপার অ্যাডমিশন কেয়ারের পেজ থেকে। অথবা তোমাদেরকে আরেকটা জিনিস বলবো যে তোমরা হচ্ছে ডিরেক্টলি এই ভিডিওর কমেন্ট বক্সে এই লিঙ্কটা পেয়ে যাবা। আমাদের বিগত সেশনের রেজাল্টগুলো কিন্তু তার পাশেই দেওয়া আছে, দেখো এখানে কিন্তু আগের সেশনগুলোর দেওয়া আছে। আমি এই নিয়ে তোমার 5 বছর স্টুডেন্ট পড়াচ্ছি, এখন তোমরা আমার 6th ইয়ার আমি তোমাদেরকে পড়াবো। তো এক্সপিরিয়েন্স থেকে বলো, আমার স্টুডেন্টদের চান্স রেশিও থেকে বলো, জাহাঙ্গীরনগরে যদি একটা ভালো প্রিপারেশন এনশোর করতে চাও, তাহলে আমি তোমাদেরকে সেভাবেই প্রিপেয়ার করবো যেন তুমি তোমার পছন্দের সাবজেক্ট লতে, ইংলিশে, আইআরে চান্স পেয়ে নিজের পছন্দের সাবজেক্টে পড়তে পারো। আর টু বি অনেস্ট, এই যে অ্যাডমিশন জার্নিটা, এটা কিন্তু খুব একটা ইজি না। যদি তুমি ভাবো যে এই প্রিপারেশনটা খুব অল্প সময়ের মধ্যে কমপ্লিট করে ফেলবা, তাহলে কিন্তু ইজি হবে না। তোমাকে একটা কমপ্লিট ওয়েতে, প্রপার স্ট্রাকচার ওয়েতে প্রিপারেশন নিতে হবে। তোমাকে আমি অলরেডি ব্যাখ্যা করলাম যে প্রত্যেকটা সাবজেক্টে খুবই ডিপ লেভেলে কোশ্চেন আসতেছে। তার মানে তোমাদেরকে একটা স্মুথ প্রিপারেশনের জন্য এখন থেকেই শুরু করা উচিত। সামনে তোমাদের দেখা যাবে যে এইচএসসি পরীক্ষাটা শেষ হয়ে যাওয়ার পর একটা রাশ চলে আসবে, তখন কিন্তু তুমি নিজেকে সেভাবে আর প্রিপেয়ার করতে পারবে না, মনের মধ্যে একটা ভয় কাজ করবে, আমি কি পারবো। তো যাদের এখন পর্যন্ত নিজের মধ্যে স্পৃহা আছে যে না, আমি সেকেন্ড টাইম দিয়ে বেটার সাবজেক্টে চান্স পাবো, তাদেরকে বলবো যে তুমি তোমার এই যে ইচ্ছাটাকে বাস্তবে রূপদান করো, এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো। ঠিক আছে। একটু একটু করে যদি তুমি আগাও, অবশ্যই তুমি ভালো করবা, নো ওয়ান ক্যান স্টপ ইউ। মনে রাখবা লাইফে এই যে তোমার কচ্ছপের মতো হতে হবে। ঠিক আছে। বিয়ে কচ্ছপ, তাহলে তুমি কিন্তু অনেক ভালো জায়গায় যেতে পারবা। আর এটাই কিন্তু আলটিমেটলি মানুষের গোল হওয়া উচিত, যে আমি আমার পছন্দের সাবজেক্টে কখনো যেন রিগ্রেট করতে না হয় যে আমি অ্যাকচুয়ালি সেকেন্ড টাইম প্রিপারেশনটা নিলে হয়তো পারতাম। এই যে রিগ্রেটটা, তুমি যদি প্রিপারেশনটা না নাও, এটা কখনোই তুমি আর মানে নিজেকে আর নিজে ক্ষমা করতে পারবা না। তো সেই হিসেবে বলবো যে সেকেন্ড টাইম দিয়ে ভালো করো। আমি নিজেও কিন্তু সেকেন্ড টাইম ছিলাম, আমি সিনিয়র টপ করি, বি ইউনিটে টপ করি, আইবিতে চান্স পাই, বিউপির 3টা ফ্যাকাল্টি ক্র্যাক করি সেকেন্ড টাইমের হিসেবেই। ফার্স্ট টাইম কিন্তু আমি হচ্ছে খুলনা ইউনিভার্সিটিতে ছিলাম, সেকেন্ড টাইম দিয়ে এখানে আসছি। তো টু বি অনেস্ট, আমার জায়গা থেকে বলো, আমার স্টুডেন্টদের সাকসেস থেকে বলো, আর এই যে 4-5 বছর স্টুডেন্ট পড়াচ্ছি এক্সপিরিয়েন্স থেকে বলো, তোমাদের যাদের মধ্যে এই স্প্রিয়াটা আছে যে আমি লতে পড়বো, আমি ইংলিশে পড়বো, আমি আয়ারে পড়বো, তারা এখন থেকে নিজেকে সেভাবে পুশ করো, প্রিপারেশন নাও, নিঃসন্দেহে তুমি ভালো করবা। টপ নচ পজিশনে নিজেকে রাখবা, 1 থেকে 9 পজিশনের মধ্যে রাখবা, যেটাকে বলে 1 ডিজিট র্যাঙ্কের মধ্যে, সেটার মধ্যে নিজেকে রাখবা। তো এটাই আর কি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।